আজকে আমরা দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে গ্যালভানিক কোষ নিয়ে আলোচনা করব। তো গ্যালভানিক কোষটা আসলে কি? আমাদের কোষগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পেরেছিলাম। একটা হলো কি তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা গ্যালভানিক কোষ। তো গ্যালভানিক কোষ বলা হচ্ছে সেই কোষকে যে কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। আমরা কি বলবো? যে কোষে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটা কোষে রাসায়নিক বিক্রিয়া হবে, সে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যখন আমরা তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারি, তখন সে কোষকে বলবো আমরা গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ। তো গ্যালভানিক কোষের অনেক উদাহরণ আছে। আমরা গ্যালভানিক কোষের একটা উদাহরণ নিয়ে আলোচনা করব, সেটা হলো ড্যানিয়েল কোষ। তো আমরা এখন পড়ছি সেই বিখ্যাত ড্যানিয়েল কোষ। সর্বপ্রথম যেটা আমাদের গ্যালভানিক কোষের আবিষ্কার হয়েছিল, এই ড্যানিয়েল কোষের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা একটি 2 প্রকোষ্ঠ বিশিষ্ট চেম্বার নিয়েছি। একটাকে এর মধ্যে একটা তড়িৎদ্বার দেওয়া আছে, যেটাকে বলবো আমরা জিঙ্ক বা দস্তা দিয়ে তৈরি তড়িৎদ্বার, এবং এই তড়িৎদ্বারটি যার মধ্যে ডুবানো থাকবে সেটা হলো জিঙ্ক সালফেট দ্রবণ। অপরদিকে এই প্রান্তে একটা তড়িৎদ্বার আমরা প্রবেশ করে দিয়েছি, যেটাকে বলবো আমরা কপার তড়িৎদ্বার, এবং এটা অ্যানোড, এটা ক্যাথোড। তো এরই মাঝখানে আমাদের যে তড়িৎ বিশ্লেষ্যটুকু দেওয়া আছে সেটাকে হলো আমাদের কপার সালফেট দ্রবণ। এখানে একটা কথা হয়ে গেল, দেখো এই যে দুটি তড়িৎদ্বারকে আমরা সংযুক্ত করে দেবো কি দ্বারা? একটা তার দ্বারা। এখানে কোনো তড়িৎ উৎস বা ব্যাটারি ব্যবহার করব না, কারণ এখানে আমরা তড়িৎ তৈরি করব। ব্যাটারি ব্যবহার করলে কিন্তু হবে না, এখানে তড়িৎ আমরা তৈরি করব। তাহলে এই যে এখানে দেখো, এটা একটা পূর্ণ কোষ, এটা একটা পূর্ণ কোষ। আমরা লবণ সেতুটা এটা পরে বলবো। এই যে পূর্ণ কোষ, এই পূর্ণ কোষের ভিতরে আমরা 2টা ভাগ দেখতে পাচ্ছি, একটা এই অংশ, একটা এই অংশ। এই অংশকে বলবো আমরা কি? অর্ধকোষ। তাহলে আমাদের একটা পূর্ণ কোষে 2 ধরনের অর্ধকোষ আছে, একটা অ্যানোড অর্ধকোষ, একটা ক্যাথোড অর্ধকোষ। যদি বলা হয় অর্ধকোষ কাকে বলে, তাহলে বলবো একটি তড়িৎদ্বার এবং ওই তড়িৎদ্বার যে তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে নিমজ্জিত থাকবে, সেই তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য মিলে তৈরি হবে একটি কি? অর্ধকোষ। আবার বলছি, এই পাশে চিন্তা করো, একটি তড়িৎদ্বার এবং তার তড়িৎ বিশ্লেষ্য মিলে সৃষ্টি হবে অর্ধকোষ। আর এই অর্ধকোষগুলোতে যে বিক্রিয়াগুলো হবে সেগুলো অর্ধকোষ বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া। তাহলে অর্ধকোষ বিক্রিয়া 2 প্রকার, একটা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া, একটি ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কী জিনিস বলো তো? মাথায় রাখতে হবে, অ্যানোডে সবসময় ঘটে জারণ বিক্রিয়া, আর ক্যাথোডে সবসময় ঘটে বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা কি বললাম? অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া, ক্যাথোডে ঘটে বিজারণ বিক্রিয়া। অনেকে সংক্ষেপে বলে অ্যাজা। অ্যাজা মানে অ্যানোডে জারণ, আর এটা ক্যাবি। ক্যাবি মানে ক্যাথোডে বিজারণ। তাহলে অ্যানোডে আমাদের জারণ হবে, সেটা হবে জারণ অর্ধ বিক্রিয়া। আর একটা হবে আমাদের কি বলতো? ক্যাথোডে হবে বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া বা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। তাহলে এখন আমাদের এই যে 2টি অর্ধকোষ, এই অর্ধকোষের মধ্যে বিক্রিয়াগুলো কিভাবে হয় সেই বিক্রিয়াগুলো দেখব, এবং এদের প্রকৃতি কেমন হয় সেটাও দেখব। আচ্ছা, এখানে আমাদের যখন তার দিয়ে বা বর্তনী দিয়ে 2টি কোষকে আমরা সংযুক্ত করে দিয়েছি, তখন বলতো আমাদের অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কি হবে? অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। আমাদের অ্যানোডে কি ঘটবে? জারণ। জারণ মানে ছাড়ন। এখানে আমরা কি লিখতে পারি? জিঙ্ক থেকে হচ্ছে আমাদের কি? জিঙ্ক আয়ন। এখানে ইলেকট্রন আমাদের 2টা ত্যাগ হয়েছে। মানে ইলেকট্রনটা কোথায় দেব? কেউ বলে বাম দিকে দেব, কেউ বলে ডান দিকে দেব, কেউ বলে 2 দিকে দিলেই হলো। আমি বলবো না, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, অতএব ওর সামনে নেগেটিভ দিবা না, ওর সামনে কি দিবা? পজিটিভ চার্জ। তাহলে আমরা কোন দিকে দেব? যেই দিকে জারণ সংখ্যা বেশি। মাথায় রাখতে হবে, বি কেয়ারফুল, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এখানে আমরা ব্যর্থ, অনেকে বুঝতে পারি না, বুঝাতে পারি না। যেদিকে আমাদের চার্জ বেশি থাকবে সেদিকে ইলেকট্রন দিতে হবে। তাহলে বলো তো, এখানে চার্জ 0, এখানে চার্জ +2, আমি এদিকে দেব 2 ইলেকট্রন। এটা আমাদের হলো অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। এখন আমাদের ক্যাথোড চলে আসি। ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে কি হবে? বিজারণ। বিজারণ কোথায় হচ্ছে? এখানে
এই দ্রবণে কপার সালফেট মানে কি বলো তো? কপার সালফেট মানে হলো দ্রবণের ভিতরে প্রচুর পরিমাণে কপার আয়ন এগুলো ঘুরে বেড়াচ্ছে। এই কপার আয়ন কি করবে? এরা এখন এখানে গিয়ে বিজারণ হবে, দ্যাট ইজ কপার আয়ন থেকে হবে কি কপার, তাহলে 2 ইলেকট্রন গ্রহণ হবে। কোথায় দিব 2 ইলেকট্রন? এইদিকে চার্জ বেশি, এইদিকে চার্জ কম বা জিরো, তো যেদিকে চার্জ বেশি সেদিকে ইলেকট্রন দিতে হবে। তাহলে আমি এখানে কি দেবো? +2 ইলেকট্রন। এই 2 বিক্রিয়া যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি লেখা যাচ্ছে? পূর্ণ বিক্রিয়া বা কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়াটা কি ঘটে বলো তো? এখানে জিঙ্ক হচ্ছে বাম পাশে প্লাস কপার 2+, আর এইদিকে আমার উৎপন্ন হচ্ছে কি জিঙ্ক আয়ন প্লাস কপার। আমাদের কোষ বিক্রিয়া দেখে ফেললাম। এখন এখানে আমাদের কিছু প্রকৃতি নিয়ে কথা বলতে হবে, তড়িৎদ্বারগুলো কেমন হবে। প্রকৃতি দেখো তো তোমরা সবাই, এখানে বলা হচ্ছে এই যে জিঙ্ক তড়িৎদ্বার, আমি কিন্তু কোনো প্লাস বা মাইনাস লিখি নাই এখানে। এটা যেহেতু গ্যালভানিক কোষ, একটু মাথা ঠান্ডা রেখে তোমাকে চিন্তা করতে হবে। চিন্তাটা কেমন দেখো তো? এখানে প্রত্যেকটা জিঙ্ক ধাতু 2টি করে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। কোথায় ছাড়ছে? তারা ওই দণ্ডেতে ইলেকট্রন রেখে আয়ন তৈরি হয়ে হয়ে দ্রবণের ভিতর চলে যাচ্ছে। তার মানে এখান থেকে জিঙ্ক আয়নে পরিণত হয়ে দ্রবণের ভিতর চলে যাচ্ছে, গিয়ে দ্রবণে কি হচ্ছে? জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রনগুলো যে প্রত্যেকটা জিঙ্ক ধাতু 2টি করে ইলেকট্রন ত্যাগ করলো, এই ত্যাগ করা ইলেকট্রন দণ্ডে সঞ্চিত হয়ে হয়ে দণ্ডের চার্জ কেমন হবে? ঋণাত্মক। তাহলে আমরা বলবো গ্যালভানিক কোষে অ্যানোড কেমন হবে? ঋণাত্মক। অপর দিকে যদি আমরা ক্যাথোডের দিকে চিন্তা করি, দেখো তো কপার সালফেট, এখানে অসংখ্য কপার সালফেট যারা ভেঙে ভেঙে কপার আয়ন হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সালফেট আয়নও আছে। এই কপার আয়নগুলো কি করবে? ইলেকট্রন গ্রহণ করে কপার দণ্ডেতে গিয়ে লেগে যাবে। তাহলে এই কপার আয়নগুলো ইলেকট্রন নিচ্ছে, ইলেকট্রন পাচ্ছে কোথা থেকে? এই দণ্ড থেকে। দেখো তোমরা একটু লক্ষ্য রাখো, এই দণ্ডেতে যে ইলেকট্রনগুলো আছে সেখান থেকে ইলেকট্রন নিয়ে কপার আয়ন থেকে কপার হচ্ছে। তাহলে দণ্ডেতে কি ইলেকট্রন কমে যাচ্ছে? ইলেকট্রন কমে যাচ্ছে মানে এখানে আমাদের প্লাস হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্যালভানিক কোষে অ্যানোড নেগেটিভ, ক্যাথোড কি হবে? পজিটিভ। তাহলে একটু চিন্তা করে দেখো, যখন এখানে সব সময় জিঙ্কগুলো খুলে খুলে জিঙ্ক আয়ন হয়ে যাবে, জিঙ্কগুলো খুলে খুলে জিঙ্ক আয়ন হয়ে যাবে, একসময় এত জিঙ্ক আয়ন হয়ে যাবে যে জিঙ্ক আয়নের ভিড়ে নতুন করে আর জিঙ্কগুলো জিঙ্ক আয়নে পরিণত হতে চাইবে না বা হতে পারবে না। কারণ এখানে আমাদের জিঙ্ক আয়ন ভিতরে দ্রবণে রয়ে যাবে। এই সম আয়নের কারণে এখান থেকে নতুন করে জিঙ্ক যদি আয়নে পরিণত হতে না পারে তাহলে বিক্রিয়া কিন্তু থেমে যেতে পারে। এই বিক্রিয়া যেন থেমে না যায় আমরা এখানে সল্ট ব্রিজ, লবণ সেতু ইউজ করেছি, যেখানে আগার এক ধরনের জেল টাইপ পদার্থ, তার ভিতরে আছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড অথবা পটাশিয়াম নাইট্রেট অথবা অ্যামোনিয়াম নাইট্রেট অথবা আরেকটা দেওয়া যায় সোডিয়াম সালফেট দ্রবণ। তা লবণ সেতু আমরা ইউজ করব কেন? এই যে দেখো এখানে অ্যানোডের দিকে অতিরিক্ত জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে গিয়ে যেন বিক্রিয়া থেমে যেতে না পারে। তাহলে আমাদের এখানে বিক্রিয়াটা কী হবে বলো তো? দেখি আমরা একটু। লবণ সেতু যদি ইউজ করা হয় তাহলে অতিরিক্ত যে জিঙ্ক আয়নগুলো আছে তাদের সাথে এখানে যদি আমি পটাশিয়াম ক্লোরাইড ইউজ করি তাহলে আমাদের এখানে পটাশিয়াম আয়ন ক্লোরাইড আয়ন আসলো, ভেঙে আয়নিত অবস্থা আছে এর মধ্যে। তাহলে লক্ষ্য রাখো এখানে জিঙ্ক আয়নকে প্রশমিত করার জন্য ক্লোরাইড আয়ন দৌড়ে আসবে, 2টা ক্লোরাইড আয়ন এসে কি উৎপন্ন করবে? জিঙ্ক ক্লোরাইড। তাহলে যদি এভাবে লবণ সেতু যদি আমাদের ইউজ করা হয় তাহলে অতিরিক্ত জিঙ্ক আয়নগুলোকে ক্লোরাইড আয়ন এসে এসে নষ্ট করবে। ক্যাথোডের কিছু কাহিনী ঘটবে। ক্যাথোডে কি ঘটবে বলো তো? এই যে কপার আয়নগুলো যখন কপার আয়ন থেকে কপার হয়ে হয়ে তড়িৎ দ্বারে সঞ্চিত হচ্ছে, এভাবে সঞ্চিত হবে, এখানে সঞ্চিত হয়ে তড়িৎ দ্বারটা মোটা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা মোটা হয়ে যাচ্ছে, আর এটা কিন্তু আস্তে আস্তে কী হবে? ভঙ্গুর হয়ে যাবে, চিকন হয়ে যাবে। আচ্ছা, তাহলে কপার আয়ন যখন চলে যাবে তখন দ্রবণে থাকবে কি? প্রচুর পরিমাণে সালফেট আয়ন, প্রচুর পরিমাণে সালফেট আয়ন। এই সালফেট আয়নগুলোকে প্রশমিত করার জন্য এই যে পটাশিয়াম প্লাস, তাহলে আমাদের ক্যাথোডে কী হবে? পটাশিয়াম প্লাস আর সালফেট আয়ন বিক্রিয়া করে 2টা পটাশিয়াম প্লাস উৎপন্ন হবে আমাদের পটাশিয়াম সালফেট। তাহলে আমরা কি দেখতে পেলাম? লবণ সেতু ইউজ না করলে অ্যানোড বা ক্যাথোডে নির্দিষ্ট কোনো আয়নের ঘনত্বের বৃদ্ধির জন্য বিক্রিয়াটা
থেমে যেতে পারে। সো আমরা লবণ সেতু ইউজ করব এবং লবণ সেতু মাঝে মাঝে আমরা পরিষ্কার করব করে মানে চেঞ্জ করব আর কি। এই যখন আমাদের লবণের ঘনমাত্রা কমে যাবে আরেকটা লবণ সেতু এখানে ইউজ করব, ফলে সবসময় বিক্রিয়া কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এখন প্রশ্ন যে বেছে বেছে আমরা এই লবণগুলো কেন ইউজ করলাম? আমরা তো সোডিয়াম ক্লোরাইড ইউজ করতে পারতাম বা অন্যান্য আরও অ্যানাদার যেগুলো লবণ সেগুলো ইউজ করতে পারতাম। এই লবণ কেন ইউজ করলাম? কারণ আছে। কারণ হলো এমন লবণ তোমাকে ইউজ করতে হবে যে লবণের যে বিপরীত দুটি আয়ন তাদের পরিবহন সংখ্যা বা ট্রান্সপোর্ট নাম্বারটা সমান হবে। এমন লবণ হওয়া যাবে না যে এখান থেকে পজিটিভ আয়ন প্রচুর পরিমাণে ওই দিকে গেল আর নেগেটিভ আয়ন এই দিকে একটা আসলে দুটো, তাহলে হবে না। যে লবণের আয়নগুলোর ট্রান্সপোর্ট নাম্বার সমান সেই লবণগুলো এখানে ইউজ করতে হবে, তাছাড়া হবে না ইউজ করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে সল্ট ব্রিজ এখানে অ্যানোড নেগেটিভ হলো, ক্যাথোড হলো কি পজিটিভ। এখন যখন তার দিয়ে আমরা সংযুক্ত করে দিয়েছি তাহলে কী হবে বলো তো? এই যে বেশি ইলেকট্রন এখানে জড়ো হচ্ছে, একসময় দেখা যাবে কি ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হবে, ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হবে। আর ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ বা বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তার মানে আমাদের ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ চিন্তা করা যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই কোষে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই কোষ থেকে আমরা বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি উৎপাদন করলাম। এই জন্য কোষকে বলা হচ্ছে কি গ্যালভানিক কোষ। এই কোষটা লিখবো কীভাবে দেখো তো? কোষের গঠন লেখার নিয়ম হলো কি ডবল টার্ন যখন দিবা সেটা বুঝতে হবে সল্ট ব্রিজ। এখানে কিন্তু তাৎপর্য আছে, এখানে ডবল টার্ন দেওয়া বোঝা আবার সিঙ্গেল টার্নও আছে, তার ব্যাখ্যা অন্য, আমি সেটা অন্য ক্লাসে দেব। এখানে দেখো এক টান না দিয়ে আমি দুই টান দেবো লবণ সেতু। আমার বাম পাশে আছে কি বলতো জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, আর আমার ডান দিকে আছে কি বিজারণ, দ্যাট ইজ কপার আয়ন থেকে কপার। এই কোষ থেকে আমরা যে পরিমাণ বিদ্যুৎ পাই তার মান হবে 1.1 ভোল্ট। তাহলে এই কোষ থেকে আমাদের যদি এমসিকিউ আসে যে আমাদের কী পরিমাণ বিদ্যুৎ বা তড়িৎ শক্তি পাওয়া যায় একটা কোষ থেকে 1.1 ভোল্ট। আমরা এতক্ষণ আলোচনা করলাম গ্যালভানিক কোষ। তাহলে আমাদের কোষের সামারি কি? সামারি হলো যে কোষ থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তড়িৎ শক্তি উৎপাদন করা হয় তার নাম গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের অনেক এক্সাম্পল আছে, যেমন আমরা বলি ড্রাই সেল, এটা একটা কি গ্যালভানিক কোষ, নিকেল কোষ, লিথিয়াম সেল, এগুলো অনেক গ্যালভানিক কোষ আছে। আমরা পড়েছি ড্যানিয়েল কোষের একটি এক্সাম্পল, সর্বপ্রথম এটা আমাদের গ্যালভানিক কোষ। তাই ড্যানিয়েল কোষের ক্ষেত্রে অ্যানোড হিসেবে জিঙ্ক দণ্ড এবং সেটা নিমজ্জিত করা আছে কার মধ্যে? জিঙ্ক সালফেট তড়িৎ বিশ্লেষণের মধ্যে। এটা একটা অর্ধকোষ তৈরি হয়ে গেল। এখানে আছে কি কপার দণ্ড কপার সালফেট তড়িৎ বিশ্লেষণের মধ্যে, এটা একটা অর্ধকোষ হয়ে গেল। দুই অর্ধকোষকে আমরা একটি ধাতব তার দিয়ে সংযুক্ত করে দিলাম, তার একটা পূর্ণ কোষ হয়ে গেল। আর কোষে যেন বিক্রিয়াটা থেমে না যায়, যেন স্তব্ধ হয়ে না যায়, আমরা এখানে সল্ট ব্রিজ ইউজ করলাম। সল্ট ব্রিজে আবার বিশেষ সল্ট ইউজ করতে হবে, তাদের ট্রান্সপোর্ট নাম্বার যাদের সমান তাদেরকে আমরা ইউজ করব। এই কোষে বিক্রিয়ার মাধ্যমে আমরা 1.1 ভোল্ট পরিমাণ তড়িৎ শক্তি পাবো। সুতরাং এটা একটা গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষ থেকে আমরা কোষ বিভব নির্ণয় করতে পারবো। এখানে এই কোষ বাদ দিয়ে অন্য যে কোনো তড়িৎদ্বার ইউজ করে আমরা এখান থেকে কোষ বিভব নির্ণয় করতে পারবো। এখানে তাহলে কি বুঝতে পারলাম? এখানে আমাদের অ্যানোডে যখন এই বিক্রিয়াটা ঘটবে সেখানে এক ধরনের বিভব বা পটেনশিয়াল সৃষ্টি হবে। এখানে এক ধরনের পটেনশিয়াল সৃষ্টি হবে, আমাদের ক্যাথোড তড়িৎদ্বারে এক ধরনের পটেনশিয়াল সৃষ্টি হবে। এখানে সৃষ্টি হবে জারণ বিভব বা জারণ পটেনশিয়াল, এখানে সৃষ্টি হবে বিজারণ বিভব বা বিজারণ পটেনশিয়াল। এই দুই পটেনশিয়ালের সমষ্টিকে বলা হবে এই কোষের মোট বিভব। আবার বলছি, অ্যানোড তড়িৎদ্বারে জারণ বিভব যেটা পাবো এবং ক্যাথোড তড়িৎদ্বারে যে বিজারণ বিভব পাবো, এই দুই বিজারণ বিভবের সমষ্টি হবে কি কোষের মোট বিভব, যাকে বলবো আমরা ইএমএফ। ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স। আমরা বলবো এটা কি বলতো? ইএমএফ। সংক্ষেপে বলবো আমরা ইএমএফ, আর আসলে বলবো কি ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে তড়িৎ চালক বল। তড়িৎ
চালক বল। তাহলে আমাদের কোনো একটা কোষের তড়িৎ চালক বল বলতে কি বুঝবে বলো তো? অ্যানোড তড়িৎদ্বারের জারণ বিভব এবং ক্যাথোড তড়িৎদ্বারের যে বিজারণ বিভব তৈরি হবে, এই দুইটি বিভবের সমষ্টিকে বলা হবে কি? কোষের মোট বিভব বা তড়িৎ চালক বিভব বা ইএমএফ। আমরা সংক্ষেপে বলবো একে ই সেল। তো এটাকে নিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে, অনেক অঙ্ক করতে হবে। অঙ্ক করার জন্য এই ই সেলটা আমরা 3 নিয়মে নির্ণয় করতে পারবো। একটা জারণ বিজারণ বিভব দিয়ে, অথবা দুটোই জারণ বিভব দিয়ে, অথবা দুটোই বিজারণ বিভব দিয়ে, তিনটাই সঠিক। যাই যেটা যে নিয়মে তোমাকে করতে পারবা সেটাই অ্যান্সার। তো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।